প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। আমি তপন কুমার মণ্ডল, প্রভাষক, হিসাব বিজ্ঞান, আলাউদ্দিন আহমেদ ডিগ্রি কলেজ, চড়াইকোল, কুমারখালী, কুষ্টিয়া। পাঠ পরিচিতি। আমি একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দশম অধ্যায়ের একতরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের পাঠ একতরফা দাখিলা হিসাব পদ্ধতি, সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। শিখন ফল। পাঠ শেষে শিক্ষার্থীরা একতরফা দাখিলা হিসাব পদ্ধতি কি তা বলতে পারবে। কোন কোন ব্যবসায় একতরফা দাখিলা হিসাব পদ্ধতি ব্যবহৃত হয় এ সম্পর্কে জানতে পারবে। প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে পারবে। একতরফা দাখিলা হিসাব পদ্ধতি সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবে। একতরফা দাখিলা হিসাব পদ্ধতি বলতে কি বুঝো? যে হিসাব পদ্ধতিতে পূর্ণাঙ্গভাবে দুতরফা দাখিলা হিসাব পদ্ধতির মূলনীতি অনুসরণ করা হয় না তাকে একতরফা দাখিলা হিসাব পদ্ধতি বলে। এই হিসাব পদ্ধতি কোনো বিশেষ নীতি দ্বারা সুনিয়ন্ত্রিত নয়। এটি একাধিক হিসাব পদ্ধতির সংমিশ্রণের সমন্বিত এক অপরিপক্ক, অবৈজ্ঞানিক, মনগড়া, দুর্বল, নীতি বহির্ভূত পদ্ধতি। একতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে কোনো কোনো ক্ষেত্রে লেনদেনের একটি পক্ষকে হিসাবভুক্ত করা হয়, আবার কখনো কোনো লেনদেনের দুটি পক্ষকে হিসাবভুক্ত করা হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে লেনদেনের কোনো পক্ষকেই হিসাবভুক্ত করা হয় না। ব্যবহারের ক্ষেত্রসমূহ। ছোট আয়তনের ব্যবসা প্রতিষ্ঠান, মুদি দোকান, স্টেশনারি দোকান ইত্যাদি প্রতিষ্ঠানে এই হিসাব সমূহ রাখা হয়। একতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে নামিক হিসাব অর্থাৎ আয় ব্যয় হিসাব সংরক্ষণ করা হয় না। এক্ষেত্রে শুধুমাত্র ব্যক্তি ও সম্পত্তিবাচক হিসাব সংরক্ষণ করা হয়। তবে বিশুদ্ধ একতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব সংরক্ষণ করা হয়। একতরফা দাখিলা হিসাব পদ্ধতিতে প্রারম্ভিক ও সমাপনী মূলধনের তুলনা করে লাভ ক্ষতি হিসাব নির্ণয় করা হয়। ফলে সঠিকভাবে আর্থিক বিবরণী নিরূপণ করা যায় না। এই পদ্ধতিতে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করে নিতে হয়। প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পত্তি বিয়োগ প্রারম্ভিক মোট দেনা। অর্থাৎ প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হলে প্রারম্ভিক মোট সম্পত্তি থেকে প্রারম্ভিক মোট দেনা বিয়োগ করতে হবে। সমাপনী মূলধন নির্ণয় করতে হলে সমাপনী মোট সম্পত্তি থেকে সমাপনী মোট দেনা বিয়োগ করতে হবে। প্রারম্ভিক মূলধন অঙ্কে না দেওয়া থাকলে প্রারম্ভিক মূলধন নির্ণয় করে নিতে হয়। সমাপনী মূলধন নির্ণয় বাধ্যতামূলক নয়, তবে এটি নির্ণয় করে অঙ্ক করা ভালো। এবারে একটি প্রশ্নপত্র আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রশ্নপত্রটি একটু লক্ষ্য করো। মিস্টার স্মার্ট তার কারবারের হিসাব যথাযথ পদ্ধতিতে সংরক্ষণ করেন না। তার কারবারের বিভিন্ন খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ ছিল। অর্থাৎ 1/1/2019 আর 31/12/2019 বছরের শুরুর খতিয়ান উদ্বৃত্ত, আর এটা বছরের শেষের খতিয়ান উদ্বৃত্ত দেওয়া আছে। অন্যান্য তথ্যাবলীর মধ্যে কিছু সমন্বয় দেওয়া আছে, তোমরা লক্ষ্য করছো।
করণীয়র ক্ষেত্রে বলছে যে ঋণের সুদ নির্ণয় করো, লাভ ক্ষতি বিবরণী ও বৈষয়িক বিবরণী প্রস্তুত করো। এরকম একটি প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় থাকে। এখান থেকে ঋণের সুদ ক নম্বরে, খ নম্বরে লাভ ক্ষতি বিবরণী, গতে বলেছে বৈষয়িক বিবরণী প্রস্তুত করো। কি দেখলে এখানে যে প্রারম্ভিক কিছু উদ্বৃত্ত, সমাপনী কিছু উদ্বৃত্ত, কিছু সমন্বয় আর করণীয়, এই একটা প্রশ্ন। এখানে আমি যদি প্রশ্নপত্রটি বিশ্লেষণ করি তাহলে দেখো যে এই আইটেমগুলো চলতি সম্পদ, আর এই আইটেম এখানে একটা আছে স্থায়ী সম্পত্তি। এই আইটেমগুলো চলতি দায়, আর এই আইটেমটি একটি দীর্ঘমেয়াদী দায়। আমার প্রশ্নে এইগুলো আছে, আমি এখানে উল্লেখ করলাম। অন্য প্রশ্নে দীর্ঘমেয়াদী দায় আরও বেশি থাকতে পারে, স্থায়ী সম্পত্তি আরও কয়েকটি থাকতে পারে। এখানে এই প্রশ্নটির এই বিষয়গুলো আছে। আমি প্রশ্নপত্রটি একটু বিশ্লেষণ করে তোমাদেরকে বোঝালাম যে চলতি সম্পত্তি কোনগুলো, স্থায়ী সম্পত্তি কোনগুলো, চলতি দায় কোনগুলো, দীর্ঘমেয়াদী দায় কোনগুলো। এগুলো বুঝলে অঙ্কটি সমাধান করতে একটু সহজ হবে। প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়ে বিবেচ্য বিষয়সমূহ। আমি একটু আগে তোমাদের বললাম যে অঙ্কটি করতে হলে পরে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে হবে। তাহলে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে কিছু বিষয় মনে রাখতে হয়। চলতি সম্পত্তি সমূহ, যেমন দেনাদার প্রাপ্য বিল বছরের শুরুতে দেয়া থাকলে কিন্তু বছর শেষে না দেয়া থাকলে সমাপনী মূলধন নির্ণয়ে শেষে বসবে না। বছরের শুরুতে দেয়া আছে কিন্তু বছরের শেষে যদি না দেওয়া থাকে তাহলে সমাপনী মূলধন নির্ণয়ে শেষে বসবে না। কেমন ভাবে থাকে দেখো। আমি প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় কিভাবে করতে হয় এরকম একটি চার্ট তোমাদের সামনে তুলে ধরেছি। সেই চার্টে দেখো ব্যাংকে জমা বছরের প্রথমে আইটেম দেওয়া আছে কিন্তু শেষে দেওয়া নাই। এক্ষেত্রে তুমি যখন সমাপনী মূলধন নির্ণয় করবে তখন এই সমাপনী মূলধনে এটা বসবে না। অগ্রিম প্রদত্ত খরচ, এটাও একটা চলতি সম্পত্তি, এরও প্রারম্ভিক দেওয়া আছে, সমাপনী দেওয়া নাই, তাই সমাপনী মূলধন নির্ণয়ে এটা বসবে না। চলতি দায় সমূহ, যেমন পাওনাদার প্রদেয় বিল ব্যাংক জমাতিরিক্ত বছরের শুরুতে দেয়া থাকলে কিন্তু বছর শেষে না দেয়া থাকলে সমাপনী মূলধন নির্ণয়ে শেষে বসবে না। দেখো যে বকেয়া খরচাবলী একটি চলতি দায়, এর শুরুতে দেওয়া আছে কিন্তু সমাপনী মূলধন নির্ণয় এটাকে বসানো হয়নি। স্থায়ী সম্পত্তি সমূহ, যেমন আসবাবপত্র, দালান কোঠা, কলকবজা বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ ইত্যাদি বছরের শুরুতে দেয়া থাকলে কিন্তু শেষে না দেয়া থাকলেও সমাপনী মূলধন নির্ণয়ে শেষে বসবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটু লক্ষ্য করো। স্থায়ী সম্পত্তিগুলো বছরের শুরুতে দেয়া আছে কিন্তু শেষে নাও যদি দেয়া থাকে, মানে শেষে যদি নাও দেওয়া থাকে তাও সমাপনী মূলধন নির্ণয়ে শেষে বসাতে হবে। যেমন কলকবজা যন্ত্রপাতি 40,000 প্রারম্ভিক উদ্বৃত্ত ছিল কিন্তু সমাপনীতে দেওয়া যদি না থাকতো তাও বসতো, কিন্তু এখানে আমি কেন বসিয়েছি, অর্থাৎ এই অঙ্কের সমন্বয়ে নিশ্চয় বলা আছে যে কলকবজা যন্ত্রপাতি আরো 20,000 টাকার কেনা হয়েছে, তাই 40 আর 20 60,000 দেখানো হয়েছে। তোমরা বুঝতে পেরেছো মনে হয়। দীর্ঘমেয়াদী দায় সমূহ, দীর্ঘমেয়াদী দায় যেমন 10% বন্ধকি ঋণ, এর সমাপনী উদ্বৃত্ত না দেয়া থাকলে উহার প্রারম্ভিক পরিমাণকে সমাপনী পরিমাণ ধরা হবে। অর্থাৎ ওই স্থায়ী সম্পত্তির মতো প্রারম্ভিক উদ্বৃত্ত দেওয়া আছে, সমাপনী না দেওয়া থাকলেও এটা বসাতে হবে। এখানে 40,000 প্রারম্ভিক ছিল, সমাপনীতে 30,000, 10,000 কম কেন? নিশ্চয় সমন্বয়ে বলা আছে বন্ধকি ঋণ পরিশোধ করা হয়েছে 10,000, হয়তো এমন আছে,
তাই এটা কমিয়ে দেখানো হয়েছে। এটা যদি সমন্বয়ে কিছু বলা না থাকতো এবং সমাপনী উদ্বৃত্ত না দেওয়া থাকলেও এই প্রারম্ভিক পরিমাণ এখানে বসে যেত। এবার দেখো নতুন সম্পত্তি, অর্থাৎ নতুন ক্রয়কৃত সম্পত্তির মূল্য সমাপনীর ঘরে দেখাতে হবে। কেমন থাকে? এটা একটা সম্পূর্ণ প্রশ্নপত্র। এই যে 1 জুলাই 2019 তারিখে 50,000 টাকার কম্পিউটার কেনা হয়, যা 30,000 টাকা কারবার হতে আর অবশিষ্ট টাকা মালিক ব্যক্তিগতভাবে দিয়েছিলেন। অর্থাৎ মালিক দিয়েছে 20,000 আর কারবার দিয়েছে 30,000, মোট 50,000 টাকার নতুন সম্পত্তি কেনা হয়েছে। এখানে প্রশ্নপত্রে কম্পিউটার বা অফিস সরঞ্জাম বলে কোনো আইটেম নাই, এটা নতুন কেনা হয়েছে। তাই এটাকে আমাদের অফিস সরঞ্জাম বা কম্পিউটার বলে দেখাতে হবে সমাপনী মূলধন নির্ণয়ের ক্ষেত্রে 50,000 টাকা। বকেয়া বা অগ্রিম খরচ ও আয়। প্রারম্ভিক বা সমাপনী সম্পদের মধ্যে অগ্রিম খরচাবলী, বকেয়া আয় সমূহ কিংবা প্রারম্ভিক বা সমাপনী দায়ের মধ্যে বকেয়া খরচাবলী, অগ্রিম আয় সমূহ থাকলে প্রারম্ভিক ও সমাপনীর মূলধন নির্ণয়ে এগুলো দেখাতে হবে। কেমন ভাবে থাকে দেখো। বকেয়া মজুরি, বকেয়া খরচাবলী, এটার সমাপনী আছে, এটার প্রারম্ভিক আছে, এগুলো চলতি সম্পত্তি। এগুলো প্রশ্নে থাকলে প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়ে দেখাতে হবে। এখানে সম্পত্তির ভিতরে অগ্রিম প্রদত্ত খরচ দেওয়া আছে, এগুলো দেখাতে হবে। আমি প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়ের ক্ষেত্রে একটা পূর্ণাঙ্গ বিবরণী কেমন হয় সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ অনেক আইটেম, প্রশ্নপত্রে সকল আইটেম তো থাকে না, কিছু কম বেশি থাকে। এখানে একটা পূর্ণাঙ্গ বিবরণী, অর্থাৎ এই আইটেমগুলি সাধারণত প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয়ে থাকে। তাই তোমরা একটু মনোযোগ দিয়ে এই বিবরণীটা একটু দেখো। এখানকার যে আইটেমগুলো আছে এই আইটেমগুলোই সাধারণত পরীক্ষায় থাকে, তাই আইটেমগুলো একটু লক্ষ্য করো। এবার আসি লাভ লোকসান বিবরণী তৈরির ক্ষেত্রে কি কি বিষয় আমাদের বিবেচনা করতে হবে। অতিরিক্ত মূলধন। মালিক ব্যবসা হতে উত্তোলিত অর্থ ব্যতীত অন্য যে কোনো উৎস হতে অর্থ ব্যবসায় প্রতিষ্ঠানে আনয়ন করলে অথবা ব্যবসায়ের জন্য কোনো সম্পদ ক্রয় করলে উহাকে অতিরিক্ত মূলধন হিসাবে মনে করতে হবে। অতিরিক্ত মূলধনের সুদ। অতিরিক্ত মূলধনে কোনো তারিখ দেয়া না থাকলে তার উপর কোনো সুদ ধার্য করতে হবে না। সম্পত্তির অবচয় কিভাবে নির্ণয় করব, একটু মনোযোগ দাও। সম্পত্তির অবচয় সাধারণত উহার প্রারম্ভিক উদ্বৃত্তের উপর গণনা করা হয়। স্টুডেন্টস, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সম্পত্তির অবচয় ধরতে বললে প্রারম্ভিক উদ্বৃত্তের উপর গণনা করতে হবে। নতুন ক্রয়কৃত স্থায়ী সম্পত্তি যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি ও কলকবজা তারিখ উল্লেখ না থাকলে ব্যবহারিক হিসাব বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সমাপনী উদ্বৃত্তের উপর অবচয় নির্ণয় করা হয়। অর্থাৎ নতুন কোনো যন্ত্রপাতি যদি কেনা হয়ে থাকে তার অবচয় নির্ধারণ করতে সমাপনী উদ্বৃত্তের উপর করতে হবে। সম্পত্তি বিক্রয়জনিত লাভ ক্ষতি কোথাও আলাদাভাবে উক্ত নামে দেখাতে হবে না। অর্থাৎ সম্পত্তি বিক্রি করলে যদি লাভ হয় সেটা কোথাও দেখাতে হবে না। এইটা কেন হচ্ছে এটা পরবর্তীতে ক্লাসে আমি এর সমাধান তোমাদের দেব, কি কেন দিতে হবে না এ সম্পর্কে। উত্তোলনের সুদ তারিখ উল্লেখ না থাকলে 6 মাসের সুদ ধরতে হবে। প্রতি মাসের শুরুতে উত্তোলন করলে 6.5 মাসের সুদ ধরতে হবে। এখানে ইন্টারেস্টের বের করার একটা সূত্র আমি তোমাদের দিয়েছি। এই এ সমান হচ্ছে মাসিক উত্তোলিত টাকা, আর সুদের হার কত সেটা হচ্ছে রেট, আর 6.5 মানে 6 দুগুণে 12 আর 13/2, এই
13/2 এইভাবে সূত্রের মাধ্যমে উত্তোলনের সুদ নির্ণয় করতে হবে। প্রতি মাসের মাঝামাঝি উত্তোলন করলে 6 মাসের সুদ ধরতে হবে। এর সূত্রটা এমন হবে: প্রতি মাসের শেষে উত্তোলন করলে 5.5 মাসের সুদ ধরতে হবে। এক্ষেত্রে সুদ বের করার সূত্রটি এমন হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আবার আসি যে বকেয়া বা অগ্রিম খরচ ও আয়। আমি একটু আগে বকেয়া এবং অগ্রিম খরচ ও আয় সম্পর্কে যেটা বলেছিলাম সেটা হচ্ছে প্রারম্ভিক ও সমাপনী উদ্বৃত্তের মধ্যে দেয়া ছিল। আর এখন যে বকেয়া অগ্রিম খরচ ও আয় সম্পর্কে বলছি সেটা হচ্ছে সমন্বয়ের মধ্যে দেওয়া থাকলে। সমন্বয়ের মধ্যে যদি এই আইটেমগুলো থাকে সেক্ষেত্রে সমাপনী মূলধন নির্ণয়ে দেখানো যাবে না, যদি লাভ লোকসান বিবরণীর মধ্যে দেখানো হয়ে থাকে। একইভাবে সমন্বয়ের অগ্রিম খরচাবলী ও বকেয়া আয় সমূহ, যেমন অগ্রিম ভাড়া, বিনিয়োগের বকেয়া সুদ, যদি লাভ লোকসান বিবরণীর ডান পাশে দেখানো হয় তবে উহাদেরকে সমাপনী মূলধন নির্ণয়ের সময় দেখানো যাবে না। আমি এই থিওরিটিক্যাল আলোচনাটাকে প্র্যাকটিক্যালে কিভাবে হবে দেখাচ্ছি। আমার প্রশ্নে এই যে সমন্বয়ের মধ্যে আছে মূলধনের উপর 10% সুদ ধরতে হবে, অর্থাৎ মূলধনের সুদটা দেওয়া হয়নি, এটা একটা খরচ, বকেয়া রয়েছে। ঋণের সুদ এখনো প্রদান করা হয়নি, এটাও বকেয়া আছে। সমন্বয়ের এই বিষয়গুলো আমি কিভাবে সমাধান করব? আমি এই আগের প্রশ্নটাই আবার তোমাদের বোঝার সুবিধার্থে এখানে তুলে ধরেছি। দেখো, লাভ লোকসান বিবরণীর যদি বাম পাশে আর ডান পাশে যে আইটেমগুলো, মানে বকেয়া খরচ আর অগ্রিম আয়, আর এখানে বকেয়া আয় আর অগ্রিম খরচ, এটা ডান পাশে এটা বাম পাশে, যদি সমন্বয়ের আইটেমগুলো লাভ লোকসান বিবরণীর মধ্যে দেখানো হয় সেক্ষেত্রে এই আইটেমগুলো সমাপনী মূলধন নির্ণয়ে দেখাতে হবে না। লাভ লোকসান বিবরণীর হিসাব আকারের ছক, মানে টি ছক বলে বা হিসাব ছক বলে, এটা একটি পূর্ণাঙ্গ লাভ লোকসান বিবরণী। অর্থাৎ সাধারণত প্রশ্নে এই আইটেমগুলো থাকে, এই আইটেমগুলো কিভাবে লাভ লোকসান বিবরণীর কোন দিকে বসে আমি তোমাদের সামনে তুলে ধরছি। এদিকে সমাপনী মূলধন প্রথমে দিতে হয়, একটু আগে আমরা সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করতে হয় দেখিয়েছি। তারপর উত্তোলনগুলো যোগ করতে হয়, উত্তোলনের সুদ, বকেয়া আয় আর অগ্রিম খরচ, অব্যবহৃত মণিহারি যদি সমন্বয়ে থাকে সেটা, পাওনাদার বার্তা সঞ্চিতি, এই আইটেমগুলো ডাইন দিকে বসে। আর বাম দিকে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন যদি থাকে, বকেয়া খরচ, অগ্রিম আয়, অবচয়ের কোনো সমন্বয় যদি থাকে, দেনাদার বার্তা সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি থাকে, প্রাপ্য বিলের বার্তা সঞ্চিতি, কোনো নগদ টাকা যদি চুরি যায়, এই ধরনের আইটেমগুলো লাভ লোকসান বিবরণীর মধ্যে থাকে। আমি একটা পূর্ণাঙ্গ লাভ লোকসান বিবরণী তোমাদের সামনে তুলে ধরলাম। এবার দেখো, লাভ লোকসান বিবরণীর তালিকা আকারের ছক। একটু আগে দেখলে টি ছক বা হিসাব ছক, এটাকে বলবো আমরা বিবরণী ছক। অর্থাৎ এখানে আমার এটা উপরে লিখতে হবে, এখানে জায়গার অভাবে আমি এইভাবে দিয়েছি। ওই একই বিষয় হিসাব ছকের বিষয়গুলো ডান দিকের আইটেমগুলো আগে লিখব, তারপর বিয়োগ বলে লিখে বাম দিকের আইটেমগুলো লিখব, লিখে নিট লাভ বা ক্ষতি আমরা বের করব। এটা হচ্ছে বিবরণী আকারের ছক। তোমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করতে পারো, আগে টি ছকও ব্যবহার করতে পারো, বিবরণী ছকও ব্যবহার করে অঙ্কের সমাধান করতে পারো। আমি তোমাদের সামনে এখন বৈষয়িক বিবরণী তুলে ধরছি। বৈষয়িক বিবরণী কিভাবে প্রস্তুত করব? বৈষয়িক বিবরণী
একটা সম্পূর্ণ চিত্র তোমাদের সামনে তুলে ধরলাম। এইদিকে ডান দিকে দেখো সম্পদ ও সম্পত্তি, বাম দিকে মূলধন ও দেনা বা মূলধন ও দায় সমূহ। এখন বৈষয়িক বিবরণীটি আমি বিশ্লেষণ করছি, একটু লক্ষ্য করো। এখানে ডান দিকে সমাপনী চলতি সম্পদ সমন্বয় অন্তর্ভুক্ত সহ, এই ভাষাটা তোমরা বুঝতে পারছো না, আমি একটু ব্যাখ্যা করি দেখো। অর্থাৎ তোমরা সমাপনী মূলধন নির্ণয় করতে যে সমাপনী হিসাবগুলো দেখলে, সেই সমাপনী হিসাবগুলো এখানে বসবে। তবে সমন্বয়ে যদি এর কোনো সমন্বয় দেওয়া থাকে, যেমন নগদ তহবিলের ক্ষেত্রে সমন্বয়ে চুরি গেছে এত টাকা, এইরকম কোনো সমন্বয় দেওয়া থাকলে সেটা মাইনাস করে এখানে বসবে। অর্থাৎ সমাপনী চলতি সম্পদই এখানে বসবে, সমন্বয়ের কোনো আইটেম যদি থাকে সেটা সমন্বয় করার পরে বসবে। যেমন দেনাদারের ক্ষেত্রে অনাদায়ী দেনা সঞ্চিতি যদি কাটতে বলে, সেটা মাইনাস করে এখানে বসবে। তাই লিখেছি আমি সমাপনী চলতি সম্পদ সমন্বয় অন্তর্ভুক্ত সহ। এটাও তাই, সমাপনী স্থায়ী সম্পদ, এটাও সমন্বয় অন্তর্ভুক্ত করে, যদি অবচয় থাকে সেটা মাইনাস করে আমরা এখানে বসাবো। এখানে দেখো সমাপনী চলতি দায়, মূলধন দেনার দিকে সমাপনী চলতি দায় যদি কোনো সমন্বয় থাকে সেটা অ্যাডজাস্ট করে এখানে বসবে। এবার সমাপনী দীর্ঘমেয়াদী দায়, এটা এখানে বসবে। আর প্রারম্ভিক মূলধনের সাথে নিট লাভ, এখানে প্লাস মাইনাস কথা অর্থ হচ্ছে লাভ হলে যোগ করবে আর ক্ষতি হলে বিয়োগ করবে, তাই প্লাস মাইনাস দিয়েছি। আর উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ, এগুলো মাইনাস করতে হবে। এইভাবে আমরা বৈষয়িক বিবরণী তৈরি করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই করোনা মহামারীর সময়ে তোমরা সবাই বাড়িতে অবস্থান করবে, ভালো থাকবে এই আশা করি।